পিলখানার নৃশংস হত্যাকাণ্ডে শহীদ সেনাদের স্মরণ, ৭ বছরেও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় হতাশা। এই দিনটাতেই সবাই মনে করে, তাছাড়া তো কখনো আর কেউ মনে করে না। এর পিছনে কি ষড়যন্ত্র ছিল, কারা মূল ষড়যন্ত্রকারী, সেটা দেশবাসী জানুক। আমরা যদি বেঁচে থাকি আমরাও যে জেনে যেতে পারি। যার যায় সেই বুঝে যার কত কষ্ট। কোনো বাপি চায় না ছেলেকে লাশ বাপের কাছে উঠুক। হত্যা মামলার আপিল শুনানি ৩ মাসের মধ্যে শেষ হওয়ার আশা। যারাই হত্যাকাণ্ড সরাসরি সংগঠিত করেছে, হত্যাকাণ্ডের সময়ে নানা রকম ভাবে তাদের কোনো রকম পার্টিসিপেশন ছিল, প্রত্যেকেরই মৃত্যুদণ্ড হওয়া উচিত। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলার অন্যতম আসামি বাচ্চু মিয়া গুলিতে নিহত। র্যাব বলছে বন্দুকযুদ্ধ, পিস্তল ও গুলিসহ আটক এক। 2016 সালের মধ্যে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা প্রধানমন্ত্রীর। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ। 1/11 বহু অপকর্মের সময় নীরব দর্শকের ভূমিকায় ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মন্তব্য তথ্যমন্ত্রীর, বললেন বিচার হবে অবৈধ ক্ষমতা দখলকারীদের। 7 খুন মামলার সাক্ষ্য গ্রহণের প্রথম দিনেই অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত আসামির সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ। হাজির না থাকার ব্যাখ্যা চাইলেন আদালত। ঢাকার দনিয়ায় ছোট ভাইকে নির্যাতনের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় ভাইকে। হত্যাকাণ্ড পরিকল্পিত, দাবি স্বজনদের। এবং দেশের কওমি মাদ্রাসায় নেই মাতৃভাষার ব্যবহার। বারবার নির্দেশনার পরও মানা হচ্ছে না শিক্ষানীতি। সরকারি নজরদারির আওতায় আনার তাগিদ। অশ্রু, দোয়া আর ফুল দেওয়ার মাধ্যমে স্মরণ করা হলো বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের। সকালে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিনিধিরা এবং 3 বাহিনীর প্রধান ও পরিবারের সদস্যরা এতে অংশ নেন। 7 বছরেও হত্যাকাণ্ডের বিচার না হয় হতাশা প্রকাশ করেন পরিবারের সদস্যরা। যারা স্বজন হারিয়েছেন তারাই বোঝেন শূন্যতার কি কষ্ট। তবে কখনো কখনো শোকাবহ পরিবেশ কিছুটা হলেও টের পাইয়ে দেয়। বৃহস্পতিবার বনানীর সামরিক কবরস্থানে সৃষ্টি হলো তেমনি এক শোকাবহ সকাল। 7 বছর আগে পিলখানায় বিডিআর সদর দপ্তরে নিহত স্বজনদের শ্রদ্ধা জানাতে এসে অনেকেই হলেন স্মৃতিকাতর। না যে আমার চাচা না, সে আসে হয়তো, তাকে কোয়ার্টার গার্ডে হয়তো আটকায় রাখছে, কিন্তু কি আমরা সেই আশায় ছিলাম। 2 দিন 3 দিন 3 দিন পরে কি পেলাম, তার লাস্ট ডেট পাইছি। প্রতি মুহূর্তেই সেটা একেবারে ইউনিভার্সিটির কনভোকেশন হোক আর যেখানে হোক, সবাই সবার বাবাকে নিয়ে যায়। আমি তো নিতে পারিনি। প্রতি মুহূর্তেই মনে পড়ে ভালো আমরা নেই। আবার কোনো কোনো স্বজন এতদিনেও বিচার না হওয়ায় তাদের হতাশার কথা জানালেন। বাচ্চা আছি, বাসায় না, বাসা বলে না, কোনো বাপি চায় না এটা মানে ছেলেকে লাশ বাপের কাছে উঠুক। আমার ভাই তোর ফিরে আসবে না কোনোদিন আমাদের কাছে। আমরা তো বিচারটাও পাইনি ভালো করে। বিচারটাও যদি পাইতাম তাও তো আমাদের সবার মনে একটা শান্তি হতো। এর পিছনে কি ষড়যন্ত্র ছিল, কারা মূল ষড়যন্ত্রকারী, সেটা দেশবাসী জানুক। আমরা যদি বেঁচে থাকি আমরাও যে জেনে যেতে পারি। সেনা সদরের উদ্যোগে আয়োজিত শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা পুষ্পস্তবক অর্পণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান মন্ত্রণালয়ের সচিব। শ্রদ্ধা জানান সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধান এবং বিজিবির মহাপরিচালক। পরে ধর্মীয় নিয়মে শহীদদের জন্য দোয়া করা হয়। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পালন করা হয় 1 মিনিট নীরবতা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিএনপি নেতারা। সকালে রাজধানীর বনানী কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের সমাধিতে ফুল দিতে এসে তারা এই দাবি জানান।
বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য সহ সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর নিহত সেনা সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা বলেন, বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। সেনাবাহিনীর তরফ থেকে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে একটি তদন্ত কাজ পরিচালনা করা হয়েছিল। আমরা দাবি করছি সেই তদন্ত রিপোর্ট পুরোপুরি জাতীয় গণমাধ্যমে প্রকাশ করা হোক। হত্যাকাণ্ডের ব্যাপারে একটি বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করছি। যারা সত্যিকারের ভাবে এটার পিছনে ছিল, সেই ষড়যন্ত্রকারীরা, খলনায়করা, পরিকল্পনাকারীরা, যারা অর্থ যোগান দিয়েছে, তাদেরকে তো আমরা এখনো দৃশ্যমান দেখিনি। সরকার নিশ্চয়ই ভীত, তা না হলে সরকার 12 ঘন্টার মধ্যে বিদ্রোহীদের একজনকে ডাইরেক্টর জেনারেল বানিয়ে দিলেন বিডিআর এর, আর এতদিন হয়ে গেল পূর্ণাঙ্গ তদন্ত করতে পারেন না। আমরা বিশ্বাস করি না। শেষ পর্যায়ে রয়েছে বহুল আলোচিত বিডিআর হত্যা মামলার আপিল শুনানি। আগামী 3 মাসের মধ্যে শুনানি শেষ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 152 আসামির সাজা বহাল রাখার আবেদন জানিয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ হয়েছে। অ্যাটর্নি জেনারেল জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীর মৃত্যুদণ্ড বহাল রাখতে হাইকোর্ট এ আবেদন জানানো হয়েছে। এদিকে বিস্ফোরক আইনের মামলার কার্যক্রম শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। আফজাল হোসেনের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি 7 বছর আগের এই দিনে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের দায়ে 2013 সালের 5 নভেম্বর 850 আসামির মধ্যে 152 জনকে মৃত্যুদণ্ড, 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজার রায় দেন বিচারিক আদালত। এক মামলায় এত আসামির ফাঁসির দণ্ড ইতিহাসে সবচেয়ে বড় ফৌজদারি মামলা হিসেবে পরিচিতি পায়। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন আসামি ও রাষ্ট্রপক্ষ। 1 বছরেরও বেশি সময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 152 আসামির সাজা বহাল চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। প্রতি কর্মদিবসে চলছে আসামি পক্ষের শুনানি। যারাই হত্যাকাণ্ড সরাসরি সংগঠিত করেছে বা যারা অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করেছে বা এই হত্যাকাণ্ডের সময়ে নানা রকমভাবে তাদের কোনো রকম পার্টিসিপেশন ছিল, প্রত্যেকেরই মৃত্যুদণ্ড হওয়া উচিত। সমস্ত কিছু মামলায় যা খুঁটিনাটি ছিল আমরা উপস্থাপন করেছি এবং ল পয়েন্টেও আমরা করব এবং আমরা আশা করছি যে মহামান্য আদালত আমাদের ন্যায় বিচার করবেন। এদিকে বিদ্রোহ ও হত্যা মামলার বিচার কাজ শেষ হলেও বিচার কাজে ধীরগতির কারণে গত 7 বছরেও শেষ হয়নি বিস্ফোরক আইনে দায়ের করা অপর মামলার কার্যক্রম। এ মামলায় 802 জন আসামির বিরুদ্ধে 1333 জন সাক্ষীর মধ্যে শেষ হয়েছে মাত্র 31 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, হত্যা মামলায় খালাস পেলেও শুধুমাত্র এই মামলায় নিষ্পত্তি না হওয়ায় অনেক আসামি খালাস পাচ্ছেন না। একই সাক্ষী, একই এভিডেন্স, আমরা এই মামলা খালাস পাবো বলে আশা করি, কিন্তু এই মামলাটা বিচার না শেষ হওয়ার কারণে আমার আসামের হত্যা মামলার একজনও আসামি বেরোতে পারেনি। এই মামলাটা অতি অল্প সংখ্যক সাক্ষীর মাধ্যম দিয়ে এই মামলা নিষ্পত্তি করার জন্য চেষ্টা করব। তারা জানান, হাইকোর্টে মামলাটির আপিল নিষ্পত্তি হলেও সে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবারও আপিল করতে পারবে দুপক্ষই। ফলে আইনি বাধ্যবাধকতায় দণ্ড কার্যকরে অপেক্ষা করতে হবে আরো অনেক সময়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2016 সালের মধ্যে 16,000 মেগাওয়াট আর 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সকালে গণভবন থেকে দেশের বিভিন্ন জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। দেশের বিভিন্ন অঞ্চলে সরকারের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট এলাকার জনগণের সহযোগিতাও চান শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 10টি জেলায় অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে 6,000 পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ঢাকা চট্টগ্রামের ডাবল রেল লাইন। সিলেট সুনামগঞ্জ জকিগঞ্জ মহাসড়কে 16টি এবং পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে 2টি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়। যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে সাথে জনসেবাও আমাদের বাড়াতে হবে। আর জনসেবা বাড়াতে গেলে অবশ্যই সেখানে মানুষের যাতে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয়, আবাসিক সমস্যার সমাধান হয়, সুপেয় পানির ব্যবস্থা হয়, যোগাযোগ ব্যবস্থা হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 100টার উপর বিদ্যুৎ কেন্দ্র করেছি এবং 76% মানুষ আজ বিদ্যুৎ পাচ্ছে। ইতিমধ্যে 14,500 মেগাওয়াট আমরা উৎপাদন করেছি। 2016 সালের মধ্যে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। আর
2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট হবে, 2031 সালের মধ্যে 40,000 মেগাওয়াট আমরা উৎপাদন করব, 2041 সালের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে 60,000 বিদ্যুৎ উৎপাদন হবে। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার 90টি গ্রামের 6,000 পরিবারকে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন আমি করলাম। আগামীতে প্রায় প্রতিটি এলাকায় আমরা এই বিদ্যুৎ পৌঁছাতে পারবো। যেখানে গ্রিড লাইন নাই সেখানে আমরা সেখানে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে একচোখা প্রতিষ্ঠান মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটি অপরাধীদের পক্ষে আর গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী যা বলেছেন তা প্রতিহিংসামূলক নয়, বরং 1/11 বাস্তব চিত্রের প্রতিফলন। 1/11 পরবর্তীতে যেভাবে ওই 2 বছর গণমাধ্যমের উপরে চাপ তৈরি করা হয়েছিল, যা মাহফুজ আনাম সাহেবের বিবৃতির মধ্য দিয়ে যে কিভাবে মিথ্যাচার, বিকৃত তথ্য গণমাধ্যমের মধ্য দিয়ে প্রকাশ করতে বাধ্য করা হয়েছিল, সেই সময়েও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বিবৃতিও দেননি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ যেসব আন্তর্জাতিক সংস্থা গণমাধ্যম নিয়ে ওনারা মায়া কান্না কাঁদছেন, তারা আসলে একচোখা সংস্থা। অতীতে যেসব অবৈধ ক্ষমতা দখল ঘটে গিয়েছে সেগুলো আজব কালো এগুলো আমলে আসবে। যারা 1/11 সঙ্গে জড়িত বিচারাচার যখন শুরু হবে তো তাদের দিয়েই শুরু হবে। দুপুরের সময় আরো থাকছে। ঝিনাইদহে 7 দিন আটকে রেখে এক গৃহবধূকে পাশবিক নির্যাতনের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিযুক্ত স্বামী পলাতক। এবং গাইবান্ধায় অ্যানেস্থেশিয়া ছাড়াই উঠোনে বসে কাঁচে দিয়ে টনসিল কাটলেন পল্লী চিকিৎসক। রোগী এখনো শঙ্কামুক্ত নয়, জানালেন জেলা সিভিল সার্জন। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলার অন্যতম আসামি বাচ্চু মিয়া গুলিতে নিহত হয়েছে। র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে সে মারা গেছে। এ ঘটনায় শাহেদ নামে একজনকে আটক করেছে র্যাব। ভোরে চুনারুঘাট উপজেলার দেওয়ারগাছ এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব জানায়, ভোর 4:30টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় বাচ্চু মিয়া অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। র্যাবকে দেখে পালাতে চেষ্টা করে বাচ্চু ও তার সহযোগী শাহেদ। এক পর্যায়ে র্যাব গুলি চালালে গুলিবিদ্ধ হয় বাচ্চু মিয়া। পরে ঘটনাস্থল থেকে শাহেদকে আটক করে র্যাব এবং বাচ্চুকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাবের 2 সদস্য আহত হয়েছেন। বাচ্চু মিয়া 4 শিশু হত্যা মামলার মূল অভিযুক্ত আসামিদের একজন ছিলেন। তিনটে স্বপ্ন শুনছে, তারপরে যে অনেক চিল্লাচিল্লি করছে, 12 সিনা ভয়ে বিক্রি যাবে। তখন সাদা একটা গাড়ি ছিল, কেন তখন 12 সিনা, তখন থানার গাড়ি যখন আইসে যে পুলিশটা ডাকছি দিতেও পড়েছিল, এই কারণে 12 ওই 12 তখন দেখলাম আর লাস্টটাকে চিনি কিনা দেখলাম। 7 খুন মামলার সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে উপস্থিত হননি আসামি সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ। এ কারণে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 29 ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ ইনায়েত হোসেন এই তারিখ নির্ধারণ করেন। পাশাপাশি তারেক সাইদ কী কারণে হাজির হয়নি তার ব্যাখ্যাও চান আদালত। মামলার পিপি জানান, সকালে মূল আসামি নূর হোসেন ও র্যাবের 2 কর্মকর্তা সহ 22 আসামিকে আদালতে হাজির করা হয়। তবে অপর আসামি র্যাব 11 এর সাবেক সিও লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ অসুস্থ থাকায় আদালতে উপস্থিত করা হয়নি। এ মামলায় আজই প্রথম সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত ছিল। কারা কর্তৃপক্ষের ত্রুটি, সেই কারণে কারা কর্তৃপক্ষকে কেন উপস্থাপন করা হলো না, সেই জন্য কারা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিচ্ছেন বিজ্ঞ আদালত। এই মামলার পুনরায় সাক্ষ্য গ্রহণের জন্য 29 তারিখে আগামী সোমবার দিন ধার্য করা হয়েছে। ছোট ভাইকে নির্যাতনের প্রতিবাদ করায় ঢাকার দনিয়ায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বড় ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা মালয়েশিয়ায় পড়াশোনা করতেন জানিয়ে তার স্বজনরা অভিযোগ করেন, পারিবারিক শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পুলিশও মনে করছে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট।
সন্তানহারা মায়ের বুক ফাটা এই আর্তনাদি যেন বলে দিচ্ছে পৃথিবীটা এখন কতটা অর্থহীন তার কাছে। নানা স্বপ্নজাল বোনা বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছেলেকে হারিয়ে তিনি এখন পাগল প্রায়। নিহতের স্বজনরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সন্ধ্যায় মাসুদ রানার খালাতো ভাই মেহেদীকে নির্যাতন করে এলাকার কয়েকজন বখাটে। জানতে পেরে এই ঘটনার প্রতিবাদ করতে গেলে প্রথমে মাসুদকে জীবননাশের হুমকি দেয় বখাটেরা। পরে মীমাংসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে দনিয়া কবরস্থানের কাছাকাছি এলাকায় একের পর এক ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মাসুদের মা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের একজন প্রার্থী। পারিবারিক ও রাজনৈতিক শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার। আমার খুব ভালো স্বপ্ন ছিল, এমবিএ করবে, সরকারি গাইডলাইন দিয়ে নির্বাচন করতেছে। আমার মনে পড়তেছে আমার এই নির্বাচন আমার কাল যে নমিনেশন পাইছে মহসিন খাও হলো ভুয়া মুক্তিযোদ্ধা। আমি প্রমাণ করে দিই, এজন্য ওনার শ্বশুরে দিয়ে আমার ঠেকাইতে চাইছে অনেকবার। আমার মনে সন্দেহ হয় যে এই জায়গা থেকে কোনো একটা গিরিঙ্গি করে এই পোলাপান দিয়ে কাজ করাইছে। এদিকে ঘটনা তদন্তে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল মর্গে আসেন ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার। তার বডিতে একই প্লেসে 6টা স্ট্যাবের দাগ দেখলাম। একজন নিরীহ একটা ছাত্রকে যে এইভাবে হত্যা করবে, এটা আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড ছাড়া তাৎক্ষণিকভাবে 8-10টা স্ট্যাব করার মতো কারণ আসলে ঘটে না, এবং একটা বাড়ির ভিতরে নিয়ে তারপর। এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও বন্ধুরা। আমাদের ঘরের প্রথম ভাগনা কোলাপিঠা করে মানুষ করছে, আমার বোনের ছেলেরা যে মারছে এর হত্যার বিচার চাই। ও সব সময় সবাইকে হেল্প করতে, এটাই কি ছিল ওর অপরাধ? যারা ভালো একটা বন্ধুকে নিয়ে গেছে আমরা তাদের সর্বোচ্চ সাজা ফাঁসি চাই। পারিবারিক শত্রুতার জের ধরে 4 বছর আগে মাসুদ রানার এক মামাকেও হত্যা করা হয়েছিল বলে জানিয়েছেন স্বজনরা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্যের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া হলফনামায় সন্তুষ্ট হননি আদালত। সোমবারের মধ্যে পুনরায় ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে বিচার বিভাগ নিয়ে সিলেটে দেয়া গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য হলফনামা আকারে দাখিল করতে বলেছেন। প্রধান বিচারপতি রাজনীতির মধ্যে বিচার বিভাগকে না জড়ানোর পরামর্শ দেন। মির্জা ফখরুলের আইনজীবী জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী সোমবারের মধ্যে হলফনামা দাখিল করা হবে। ওই দিনই পল্টন থানার নাশকতার 3 মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর বিষয়ে শুনানি হবে। কোনো নিয়মনীতি না মেনে দেশে পরিচালিত হচ্ছে 15,000-এরও বেশি কওমি মাদ্রাসা। রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার ব্যবহার নেই বললেই চলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। শর্ত মানবেন না বলে তারা নিচ্ছেন না কোনো সরকারি সুবিধাও। বিশেষজ্ঞদের মতে দেশের স্বার্থেই এই বিশাল জনগোষ্ঠীকে সরকারি নজরদারির আওতায় আনা জরুরি। মাহমুদ রাকিবের রিপোর্ট। গভীর মনোযোগে ক্লাসরুমে আরবি শিখতে ব্যস্ত শিক্ষার্থীরা। একবিংশ শতাব্দীতে এসেও দেশে প্রায় 40 লাখ শিক্ষার্থীকে বাংলা উপেক্ষা করে কওমি মাদ্রাসাগুলোতে পড়ানো হচ্ছে শুধু আরবি, ফার্সি কিংবা উর্দু ভাষাতেই। জাতীয় শিক্ষানীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব প্রতিষ্ঠানে কখনোই গাওয়া হয় না জাতীয় সঙ্গীত, ওড়ানো হয় না জাতীয় পতাকাও। 7ম শ্রেণী পর্যন্ত পাঠ্যসূচিতে নামমাত্র বাংলা সহ কিছু সাধারণ বিষয় থাকলেও উপরের ক্লাসগুলোতে তার খুঁজে পাওয়া যায় না। আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো আলেম তৈরি, আর অন্যান্য সাবজেক্টগুলো তার সমাজে চলার জন্য যতটুকু দরকার ততটুকু থাকতে হবে, ততটুকু আছে। জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক স্কুলে প্রতিদিন করে, সেইভাবে আমাকে করতে হবে, হ্যাঁ, এই রকমের বিষয়টা আমাদের এখনো সেটেল হয়নি। যখনই সরকারি সাহায্য আসবে তখনই সরকারি তদারকি আসবে। আমাদের শিক্ষার ধারা আর সরকার চিন্তাধারা এটার মধ্যে মিল নাই। এই জেনারেল শিক্ষার সাথে যেটুকু তাল মিলেন যায় এটুকু আমাদের ইচ্ছা আছে। যেমন আমরা চাচ্ছি বিএ পর্যন্ত তো এখন আমাদের আছে, মাস্টার ডিগ্রি পুরা নাই। বিশেষজ্ঞদের মতে সৃষ্টিকর্তার মহাগ্রন্থ আল কোরআনে মানুষকে দ্বীনি শিক্ষার পাশাপাশি তার বিশাল সৃষ্টিকর্ম নিয়েও গবেষণা করার তাগিদ দিয়েছেন। কিন্তু দেশের কওমি মাদ্রাসাগুলোর পাঠ্যসূচিতে তথ্য প্রযুক্তিগত, বিজ্ঞান ভিত্তিক ও দেশপ্রেমের ইতিহাস সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় না থাকার কারণে এসব শিক্ষার্থীরা আধুনিক ও দেশপ্রেমের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন তারা। আমার সংবিধান, আমার জাতীয় সঙ্গীত এর প্রতি যদি আমি শ্রদ্ধাবোধ না রাখি, তাহলে মনে করতে হবে যে আমার মধ্যে ভালো মানুষের যে গুণাবলী সেগুলো কোনোভাবেই আমার মধ্যে গ্রহীত হবে না। এরা আমাদের কোনো রকমের আওতার মধ্যে নেই, তারা স্বাধীনভাবে চলে। যদি কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় মনে করে যে আমি অনিয়ন্ত্রিত থাকব,
এটি কোনো দৃষ্টিভঙ্গি হতে পারে না। আমাদের দরজা খোলা, তারা যেভাবে পড়তে চান ধর্মীয় শিক্ষা, সেটার জন্য আমরা সমর্থন সহযোগিতা দিতে প্রস্তুত আছি, কিন্তু এটা সিস্টেমের মধ্যে তো আসতে হবে। দেশ যখন তথ্য প্রযুক্তিতে সফলতা লাভ করে শতভাগ ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছে, তখনও দেশের একটি বড় অংশ যদি দ্বীনি শিক্ষার কথা বলে আধুনিক শিক্ষাকে দূরে সরিয়ে রাখে, তাহলে তা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে এক গৃহবধূকে 7 দিন আটকে রেখে অমানবিক নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে নির্যাতিত গৃহবধূ ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক বলছেন তিনি আশঙ্কামুক্ত নন। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। ঝিনাইদহ সংবাদদাতার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 7 दिन धरी तिले तिले धरी धरी मारुছে। ঝিনাইদহ সদর হাসপাতালের বারান্দায় শুয়ে এভাবেই নিজের উপর নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন গৃহবধূ নুরুন নাহার। পাও ধরেছে, হাত ধরেছে, ওই মায়া আনে আমার সত্যি নিয়ে লাঠি আনে দিছে, হাঁস আনে দিছে। নির্যাতিতার অভিযোগ, জয়পুরহাট থেকে গত 20-25 দিন আগে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় এসে ভাড়া নেয় শহীদুল ও তার দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম। পরে বাবার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে ওই বাড়িতে নিয়ে আসে প্রথম স্ত্রী নুরুন নাহারকে। এরপর থেকেই বাড়িতে আটকে রেখে দিনরাত লাঠি, হাতুড়ি ও রড দিয়ে নির্যাতন করে আসছিল তাকে। সবশেষ গত রাতে আবারও মারধর শুরু করলে নুরুন নাহারের চিৎকার শুনে প্রতিবেশীরা খবর দেয় পুলিশকে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। দরজা খুলতে বলি, খুলে দেখি, দেখার পরে দেখি যে অবস্থা, তাকে মেরে এমন অবস্থা করেছে যে তার আর গায়ে কোনো জায়গায় আছে দেখার হাল নেই। পরশুদিনও শুনেছি যে মারছে, মানে ঢাপ ঢাপ করে বেড়েছে, আমার বাসাতেই শোনা যাচ্ছে। তারপরে যে আমরা রাশিটা শুনি, এই রাত্রির এই ঘটনা। এদিকে নির্যাতনের শিকার ওই গৃহবধূ এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। ওনার অবস্থা খুব একটা ভালো না, কারণ হচ্ছে যে অনেক রক্তক্ষরণের মাধ্যমে রক্তশূন্যতা তৈরি হয়েছে, আর জায়গাগুলোতে পছন্দ হয়েছে। এমন অবস্থায় আমরা ওনাকে ভর্তি করি। ঘটনার পর থেকে শহীদুল ও রহিমাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এই বিষয়ে তাদেরকে মানে আমরা গ্রেপ্তারের চেষ্টা করি, কিন্তু যেহেতু সে পালিয়ে গেছে, তাকে গ্রেপ্তার করতে পরবর্তীতে মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 14 বছর আগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শহীদুলের বিয়ে হয় চট্টগ্রামের সাতকানিয়ার ইউসুফ আলী মেয়ের নুরুন নাহারের সাথে। বিয়ের পর 2টি সন্তানও হয় তাদের, কিন্তু 7 বছর পর শহীদুল আরেকটি বিয়ে করে। এরপর থেকে শুরু হয় প্রথম স্ত্রী নুরুন নাহারের উপর নির্যাতন। সময় সংবাদ, ঝিনাইদহ। অস্ত্রোপচারের জন্য কোনো অ্যানেস্থেশিয়ার দরকার হয় না, তার করানেল না পরীক্ষা নিরীক্ষাও। চিকিৎসা করাতে বিশেষ কোনো কক্ষেরও দরকার হয় না। খোলামেলা আঙিনায় কেবল একটি কাঁচি দিয়ে কেটে ফেললেন টনসিল। গাইবান্ধার প্রত্যন্ত গ্রাম চকবরুলে এক পল্লী চিকিৎসক এমন কাণ্ড ঘটিয়েছেন। সিভিল সার্জন জানিয়েছেন রোগী এখনো শঙ্কামুক্ত নন। ওবায়দুল ইসলামের ক্যামেরা আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গত সোমবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার চকবরুল গ্রামের গৃহিণী নুরজাহানের গলায় এভাবেই টনসিল অপারেশন করেন পল্লী চিকিৎসক সিরাজুল ইসলাম। এক পর্যায়ে অস্বাভাবিক হারে রক্তক্ষরণের ফলে নিস্তেজ হয়ে পড়েন তিনি। কথিত চিকিৎসক নুরজাহানের নিকটাত্মীয় হওয়ায় তারা কোনো পদক্ষেপ নেয়নি। এটি অপচিকিৎসা এমন মতামত জানিয়ে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন রোগী ঝুঁকির মধ্যে রয়েছে। সে আসলে টনসিলেক্টমি করে নাই, টনসিলের জাস্ট কোনো একটা অংশ সে জাস্ট কেটে নিয়ে এসেছিল এবং সেখান থেকে তার হু হু করে দেখা যাচ্ছিল যে হু হু করে ব্লিডিং হচ্ছিল এবং এই ব্লিডিং এর কারণে তার পরবর্তীতে তার জীবননাশও হতে পারে। না, রোগীর সাথে কোনো কথা নাই, ডাক্তার এখন মানা করে গেল। খবর পেয়ে বুধবার নুরজাহানের বাড়িতে গেলে তার মা সময় সংবাদের সাংবাদিকদের লাঞ্ছিত করেন। পরে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ নুরজাহানকে বুধবার রাতেই বাড়ি থেকে গাইবান্ধা হাসপাতালে নিয়ে আসে। তাকে দেখার পর কথিত ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা জানান নুরজাহান এখনো শঙ্কামুক্ত নয়। নতুন করে অপারেশন করতে হবে, তাকে আমরা হাসপাতালে ভর্তি করেছি এবং এই বিষয়ে আমরা কে কাজটা করছে সে রোগীর মুখে শুনে তার নামে আমরা পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে জানাইছি এবং পরবর্তীতে আমরা লিখিতভাবে তাদেরকে এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে জানাবো। শারীরিকভাবে সুস্থ করার পর হাসপাতালে নুরজাহানের টনসিল অপারেশন করা হবে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সিরাজগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক যুবকের ঘরে মাদক রেখে উদ্ধারের পর ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তারাস থানার এক উপপরিদর্শকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানির 3 দিন পর ঘুষ নেওয়া 30,000 টাকা ফেরত দিয়েছেন ওই কর্মকর্তা। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। বিস্তারিত রিঙ্কু কুন্ডুর রিপোর্টে।
গত ১৯ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জের আসানবাড়ি গ্রামে শারীরিক প্রতিবন্ধী মামুনের বাড়িতে তল্লাশি চালায় তারাস থানা পুলিশের উপপরিদর্শক আল মামুন। এ সময় এতিম যুবকের ঘরে কিছু না পেয়ে ফেরার পথে মাদক দ্রব্য রেখে উদ্ধারের পর ভয় দেখিয়ে ৩০,০০০ টাকা উৎকোচ নেয় ওই পুলিশ কর্মকর্তা। পরে বিষয়টি জানাজানি হলে এ ঘটনার ৩ দিন পর টাকা ফেরত দেওয়া হয়। চোরও না টাকা দেন, আমরা ৪০,০০০ টাকা কেন দেবো? পর বলতেছে না দিতে হবে। এক জোরপূর্বক ভাবে সে আমাকে মারলো, আমার স্ত্রীকে মারলো। কিছুক্ষণ পরে ৩০,০০০ টাকা নিলাম আমাদের থেকে। নেওয়ার পরে সকালে এসে বলতেছে ৮-১০,০০০ টাকা দাও, নাহলে তোমাদের সমস্যা হবে। হচ্ছে যে না আমরা তারাশের লোক, স্যাম করছে যে তারাশের লোক, আপনি তাহলে সকালে কথা বলবে, সকালে আসেন। এর মধ্যে দরজা ভেঙে ফেল দিল লাঠি দিয়া। আমার করলে আপনারা একটু খারাপ থাকেন, আমরা দেখি এই ঘরে কি আছে না আমরা দেখি, দেখে দিলি আমরা কিছু নেই তাও ওরা তো বলতে পারে। এখন ওরা কিছু নিলে কিছু পাইলেও না, ওরা যেমন থাকো এর টেকা টুকা নিয়ে গেছে। এ বিষয়ে উপপরিদর্শক আল মামুনের সঙ্গে একাধিকবার চেষ্টার পরও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। এ সংক্রান্তে আমাদের রায়গঞ্জ সার্কেল এসপিকে পুলিশ সুপার মহোদয় নির্দেশ দিয়েছেন যে ঘটনাটা বিস্তারিত জেনে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার জন্য, এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার পরে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গত ২০ ফেব্রুয়ারি এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দুপুরের সময় আরো থাকছে। কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন বিল পরিশোধে দিন দিনই বাড়ছে পজ মেশিনের ব্যবহার। জালিয়াতি রোধে গ্রাহকদের সচেতন হওয়ার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। এবং ব্যবহার সন্তোষজনক হওয়ায় সাজার মেয়াদ শেষ হওয়ার ৮ মাস আগেই মুক্তি পেলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। পুনের জেলগেটে বরণ করে নিলেন ভক্তরা। অপরাধের সঙ্গে সম্পৃক্ততা না থাকলে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো বাধা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। সকালে মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বাংলাদেশে অবৈধ বিদেশি নাগরিকদের অবস্থান প্রসঙ্গে তিনি জানান, তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা দুষ্কৃতিকারী, যাদের রেকর্ড খারাপ আছে, যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, যাদের বিরুদ্ধে পুলিশ কেস আছে, তারা তো কোনো সরকারি চাকরিতে আসতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী সেটাই তো আমাদের স্মরণ করে দিয়েছে, যাতে আমরা ভেরিফিকেশনের সময় যাতে আমরা বেশি অ্যালার্ট থাকি। জামাত শিবিরের সাথে ইনভলভ থাকাটা তো একটু পলিটিক্যাল ব্যাপার। জামাত শিবির তো নিশ্চিত ঘোষিত সংগঠন না, রাজনৈতিক সংগঠন না। যদি তার অপরাধমূলক কর্মকাণ্ড করে, সেই ক্ষেত্রে তো সে কে জামাত করে, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, এগুলো তো আমরা দেখি না। লেখক অভিজিৎ রায় সহ ব্লগার ও লেখক হত্যাকাণ্ডের উল্লেখযোগ্য অগ্রগতি শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন, সম্প্রতি এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় গ্রেফতার হওয়া বিদেশি নাগরিকের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী অন্যদের গ্রেফতারে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। এই মামলা সহ যত ব্লগার হত্যাকাণ্ড যেগুলো এখনো ডিটেক্টেড হয় নাই, সেগুলো প্রকাশক হত্যাকাণ্ড, এগুলোর ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অগ্রগতি আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। এটিএম বুথে যে জালিয়াতি হয়েছে, এখানে পিউতরি ছিল আসলে মূল, তার সাথে সহযোগিতা করতে এসেছিল এরকম 2 জনের নাম আমরা পেয়েছি। তাদের ক্ষেত্রে আমরা ইন্টারপোল কিংবা সংশ্লিষ্ট দেশের যে সমস্ত এজেন্সি আছে, আমাদের দূতাবাসের মাধ্যমে তাদের সাথে আমরা তাদের ব্যাপারে আমরা তথ্য সংগ্রহ সেগুলোর চেষ্টা করব। কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেবা নেয়ার পর বিল পরিশোধের ক্ষেত্রে দিন দিনই বাড়ছে পয়েন্ট অফ সেল বা পস মেশিনের ব্যবহার। বেশিরভাগ ক্ষেত্রেই এই মেশিনগুলোতে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারের সময় সচেতন থাকে না গ্রাহকরা, এমন কথা জানালেন বিক্রেতারা। কার্ড জালিয়াতি রোধে পস মেশিন ব্যবহারে গ্রাহক সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। আরো জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। নগদ টাকা বহনের ঝুঁকি এড়ানোর পাশাপাশি সেবা গ্রহণের পর বিল পরিশোধে স্বাচ্ছন্দ্যের কারণে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহারের দিকেই ঝুঁকছেন গ্রাহকরা। সম্প্রতি এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনার পর পজ মেশিনে এসব কার্ড ব্যবহারের সময় কতটা সচেতন থাকেন গ্রাহক, এমন প্রশ্নে রাজধানীর বিভিন্ন শপিং মল ঘুরে দেখা গেল নিজেরা সচেতন না থেকে বিল পরিশোধ করতে শুধু বিশ্বাস রেখে নির্দ্বিধায় কাউন্টারে কার্ড দিয়ে দিচ্ছেন গ্রাহকরা। ক্যাশে মানুষ বেশি বাজার করতো, এখন ডে বাই ডে দেখা যাচ্ছে যে কার্ডের
পেমেন্টটা বেশি হচ্ছে। এই প্রথম শুনলাম যে এটাকে কার্ডটাকে ডুপ্লিকেশন করা যায়। শপিং করতে এসে সে কাস্টমারের মাথায় এটা থাকে না যে এরকম কোনো ক্লোরিং হচ্ছে কিনা বা ডুপ্লিকেশন হচ্ছে কিনা। ওনারা আমাদেরকে নির্দ্বিধায় দিয়ে দিচ্ছেন যে ঠিক আছে আমার পেমেন্টটা আপনারা পাঞ্চ করে রেখে দেন। ঘুরে ঘুরে শপিং করি, অনেক একদম চোখ দিয়ে তো আর বসে থাকা যায় না, বিশেষ করে আর কি করতে হয়। আর এই সুযোগে পজ মেশিনে কার্ড ব্যবহারের সময় তথ্য চুরি করে পরবর্তীতে জালিয়াতি করা অনেকটাই সহজ বলে জানালেন বেসরকারি ব্যাংকের এই কর্মকর্তা। যত স্ট্রং হয়ে থাকুক না কেন আমাদের মানে সিকিউরিটি ব্যবস্থা, যদি মূল মেশিন আমার হাতে চলে আসে, কার্ডের কোনো ইনফরমেশন আমার কাছে চলে আসে, তাহলে সেই কার্ড থেকে কিন্তু জালিয়াতি করা সম্ভব। আমাদের রেগুলার অভ্যাস এটা হচ্ছে আমরা কার্ডটা দিয়ে দিই এবং দোকানের একজন কর্মচারী তিনি পজে পাঞ্চ করেন। এই দিক থেকে হিসাব করে যে এটা একটু রিস্কি। তাই প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে ঝুঁকি এড়াতে সেবা গ্রহণকারীদের সজাগ থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। আপনার সামনে কার্ডটা সোয়াপ করা হচ্ছে কিনা, কার্ডটা নিয়ে কোথায় চলে যাচ্ছে, বা যিনি কার্ডটা নিচ্ছেন তিনি কার্ড নিয়ে কোনোভাবে কার্ডের ছবি তোলা বা কার্ডটা এমন কোথাও রাখছেন কিনা বিশেষ জায়গায়, এই জিনিসগুলি লক্ষ্য করা উচিত। পাশাপাশি ব্যাংকিং সেবা নির্বিঘ্ন করতে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সেবাদানকারীদের আপডেট থাকা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পুরনো ওভারল্যাপিং টাইম সিস্টেমের পাশাপাশি ১৩৫টি বন্ধ স্টেশনের কারণে গতি আনা যাচ্ছে না রেল চলাচলে। স্বাভাবিক গতিতে একটি স্টেশন থেকে পার্শ্ববর্তী স্টেশনে যেতে ট্রেনের মাত্র ৭ থেকে ৮ মিনিট লাগলেও ওভারল্যাপিং টাইম সিস্টেমে তা যেতে হয় ২০ থেকে ৩০ মিনিটে। আর ৭০ কিলোমিটার গতিতে চলা ট্রেনকে বন্ধ স্টেশনগুলোতে গতি কমিয়ে আনতে হয় ১৬ কিলোমিটারে। কমলদের প্রতিবেদন। ট্রেনে ভ্রমণ করেছেন কিন্তু ট্রেনের গতি নিয়ে বিরক্ত প্রকাশ করেননি এমন যাত্রী খুঁজে পাওয়া যাবে না। ডবল লাইন করেও গতি আনা যাচ্ছে না ট্রেন চলাচলে। সময় টেলিভিশনের অনুসন্ধানে বের হয়ে এসেছে ট্রেনে গতি না ফেরার কয়েকটি কারণ। এর মধ্যে অন্যতম হলো জনবলের অভাবে বন্ধ হয়ে যাওয়া ১৩৫টি স্টেশন। এমনিতেই ট্রেনগুলো সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ৭২ কিলোমিটার গতিতে চলাচল করে, কিন্তু ১৬ কিলোমিটার গতিতে বন্ধ স্টেশন অতিক্রম করার পর আগের গতিতে ফিরে আসতে সময় লেগে যায় ১০ মিনিট। স্টেশন বন্ধ হলে সেখানে ১৬ কিলোমিটার গতিতে যাওয়ার নিয়ম, সে আইন আলেমরা মারলেই ট্রেনটা সময়টা অতিরিক্ত লাগতেছে। বন্ধ স্টেশনের পর গতি কমার জন্য রয়েছে মান্দাতা আমলের ওভারল্যাপিং টাইমিং সিস্টেম। ওভারল্যাপিং সিস্টেমে সময় নির্ধারণ করে দেওয়া আছে। যখন গাড়িটা এখানে সুবর্ণ ২১:৩০, এখন আমি ঢুকে গেলাম পারতলিতে ২১:১০, ২০টা মিনিট হাতে সময় থাকার পরও আমি আগে ঢুকতে পারি না ওই ৩০-এ, কারণ বিফোর টাইম আসার কোনো নিয়ম নেই। এই দুটি সমস্যার পাশাপাশি রয়েছে আরো কিছু প্রতিবন্ধকতা। এতে প্রতিটি ট্রেনের সময় লাগছে বেশি বলে জানালেন রেলওয়ে পূর্বাঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা। কোথাও কোথাও পাথর নাই বা ক্রসিং বডি হয়তো পুরান, রেল হয়তো ক্ষয়প্রাপ্ত, জয়েন্টগুলো হয়তো লো হয়ে গেছে, এটাকে ডেভেলপ করতে হবে। বিভিন্ন কারণে আমাদের এই গতি নিয়ন্ত্রণ করে আমাকে ট্রেন চালাইতে আমরা ফুল স্পিড দিতে পারি না। এছাড়া লেভেল ক্রসিংগুলোর কারণে নির্দিষ্ট গতিতে ট্রেন চালাতে সমস্যা হচ্ছে বলে জানালেন রেলপথ সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি। আমাদের প্রায় ২৭০০-২৮০০ রেলওয়ে ক্রসিং আছে। এই ক্রসিংগুলোর জন্য আমরা চেষ্টা করছি যেখানে যেখানে আমাদের ওভারপাস করার জন্য গাড়িগুলাকে উপর দিয়ে চলে আসলে তাহলে এই জায়গাটা বেঁচে যায়। প্রতি বছর রেলওয়ে পূর্ব এবং পশ্চিম জোনে ৪ থেকে ৪.৫ কোটি যাত্রী ট্রেনে ভ্রমণ করেন। আর যাত্রীদের বহনের জন্য রয়েছে অন্তত ৩০০ আন্তনগর, লোকাল, মেল, ডেমু এবং কমিউটার ট্রেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঠিকাদারের গাফিলতির কারণে গত ৫ বছরেও শেষ হয়নি ভোলার সাগর মোহনার ঢালচর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ। দীর্ঘ সময় ভাড়া ঘরে থাকায় ব্যাহত হচ্ছে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম। বন্ধ রয়েছে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের কাজও। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন ঢালচরবাসী। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ও দুর্গম ঢালচরের মানুষের নাগরিক সুযোগ সুবিধা বাড়াতে ২০১০ সালে এটিকে ইউনিয়ন পরিষদ হিসেবে ঘোষণা দেয় সরকার। ওই বছরের নভেম্বর মাসে ১,১৮,০০,০০০ টাকা ব্যয়ে ভবন নির্মাণের জন্য মেসার্স মামুন ট্রেডার্সকে ঠিকাদার নিয়োগ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ২০১২ সালের ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত অর্ধেক কাজও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। ২০০৯ সালে যে সময় কাজ উদ্বোধন হয়েছিল, আর এটা নিয়ে কিন্তু আমরাও খুব একটা আশ্বস্ত ছিলাম। আমাকে এটার কাজটা অনেক আগে থেকে শুরু হয়েছে, ঠিক আছে, শুরু হওয়ার পর থেকে এটা শুরু থেকে এখন শেষ হইতে যাচ্ছে না। কাজ শুরু হয়েছে ৫-৬ বছর আগে, কিন্তু মালামাল ভরিয়া রয়েছে,
কোনো কাজ শেষ হয়নি। ঠিকাদারের গাফিলতির কারণে নির্মাণ কাজ শেষ হচ্ছে না জানিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, ভাড়া ঘরে কার্যক্রম চালাতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ঠিকাদার। এরা কাজ করে 2 দিন 4 দিন 5 দিন এরপর আবার বন্ধ করে দেয়। বর্তমানে আমি একটা ভাড়া ঘর রেখে কাজ করি, এতে আমার অফিসিয়াল কাজ চলে না। নির্মাণ কাজ বিলম্ব হওয়ার কথা স্বীকার করে কাজটি দ্রুত শেষ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন এলজিইডির এই কর্মকর্তা। প্রায় 85% কাজ শেষ হয়েছে এবং বাকি কাজ আগামী মার্চ এপ্রিলের মধ্যে শেষ হবে। যোগাযোগ বিচ্ছিন্ন ও দুর্গম ঢালচর ইউনিয়নে 15,000 মানুষের বসবাস। এ চরের পাকা ভবনগুলো নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়ায় ঝড় বাদলে আশ্রয় নেওয়ার মতো কোনো ভবন এখানে নেই। সময় সংবাদ, ভোলা। স্থানীয় জেলা প্রশাসনের গাফিলতির কারণে বুড়িগঙ্গাকে দখল ও দূষণের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পবার সাধারণ সম্পাদক আব্দুল মতিন এই অভিযোগ করেন। স্থানীয় জেলা প্রশাসন এই কাজগুলি করছেন না। আসলে তারা এই ভুল জায়গায় খুঁটিগুলিকে বসিয়েছেন এবং এই উদ্ধারের নামে যে ঘটনাটা চলে, আমরা জানি সরকারের ম্যাজিস্ট্রেট অথবা জনবলের সংকট সমস্যা রয়েছে, কিন্তু সরকার যদি আন্তরিক হতেন তাহলে কিন্তু কনসিস্টেন্টলি চাপ প্রয়োগ করে প্রচার করে এই বুড়িগঙ্গার আদি চ্যানেল বলেন, অরিজিনাল চ্যানেল বলেন, নতুন চ্যানেল বলেন, ইভেন সারা দেশের নদী, সব নদী বলেন, এগুলি রক্ষা করা সরকারের জন্য খুব কঠিন কিছু না। রংপুর বিভাগের 8 জেলায় গ্যাস সংযোগের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে রংপুর বিভাগ সমিতি। দুপুরে জেলা আইনজীবী ভবনের সামনে বুড়িমারি লালমনিরহাট মহাসড়কে মানববন্ধন করা হয়। এতে কুড়িগ্রাম, দিনাজপুর ও লালমনিরহাট সহ রংপুর বিভাগের 8 জেলার মানুষ অংশ নেন। সমিতির সভাপতি আব্দুল্লাহ আল নাসির সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে রংপুর বিভাগের মানুষের জীবনমান উন্নয়নে দ্রুত 8 জেলায় গ্যাস সংযোগের দাবি করেন বক্তারা। ভালো ব্যবহারের কারণে 5 বছরের সাজার মেয়াদ শেষ হওয়ার 8 মাস 16 দিন আগেই জেল থেকে মুক্তি পেলেন ভারতের খ্যাতিমান অভিনেতা সঞ্জয় দত্ত। আজ পুনের ইয়েরওয়াদা জেল গেটে সঞ্জয়কে বরণ করে নেন ভক্তরা। স্ত্রী মান্যতা ব্যানার্জি ও পরিচালক রাজকুমার হিরানি তাকে নিতে আসেন। 1993 সালে মুম্বাই হামলার সময় বেআইনি অস্ত্র রাখার অভিযোগ ওঠে এই অভিনেতার বিরুদ্ধে। হামলায় জড়িতদের কাছ থেকে তিনি অস্ত্র কেনেন বলে প্রমাণ পায় পুলিশ। 2006 সালে সঞ্জয় দত্তকে 6 বছরের কারাদণ্ড দেন আদালত। 2007 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পান তিনি। 2013 সালে মুন্না ভাই খ্যাত অভিনেতার সাজার মেয়াদ কমিয়ে 5 বছর করেন সুপ্রিম কোর্ট। ওই বছরের 10 মে সাজা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে সঞ্জয়কে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। 2013 সালের 16 মে টাডা কোর্টে আত্মসমর্পণ করেন তিনি। 2013 থেকে 14 সাল পর্যন্ত বারবার তার প্যারোলে মুক্তি নিয়েও বিতর্কের সৃষ্টি হয়। অবশেষে সংশোধনাগারে ভালো আচরণের জন্য সঞ্জয়কে মুক্তি দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেয় মহারাষ্ট্র সরকার। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে নেপালের পোখারা থেকে জমসম যাওয়ার পথে নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ। গতকাল এই দুর্ঘটনায় 23 আরোহীর সবাই নিহত হন। খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত বিমানের যাত্রীদের মৃতদেহ উদ্ধারে কাজ শুরু করতে পারছে না কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেই উদ্ধার কাজ শুরু করা হবে। এর আগে বুধবার স্থানীয় সময় সকাল 7:50 20 যাত্রী ও 3 জন ক্রু নিয়ে পোখারা থেকে রওনা দেওয়ার মাত্র 10 মিনিটের মাথায় বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরেই বেসরকারি সংস্থা তারা এয়ারের বিমানটির খোঁজে সেনাবাহিনীর একটি উদ্ধারকারী হেলিকপ্টার সহ 3টি হেলিকপ্টার পাঠায় কর্তৃপক্ষ। পরে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পান উদ্ধারকারীরা। ইয়েমেনে প্রেসিডেন্ট হাদি বিরোধী হাউথি বিদ্রোহীদের হামলায় অন্তত 50 জন সৌদি সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রেস টিভি। বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় জাউফ প্রদেশে সৌদি সেনাবহর লক্ষ্য করে হামলা চালায় হাউথি আনসারুল্লাহ সমর্থিত পপুলার ফোর্সের সদস্যরা। এ ঘটনায় সৌদি বাহিনীর বেশ কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকজন সেনা আহত হয় বলে জানায় গণমাধ্যম। একই দিন তাইস প্রদেশে হাউথিদের আলাদা গোলা হামলায় সৌদি সামরিক বাহিনীর কয়েকটি যুদ্ধযান ধ্বংস হয়। ইয়েমেনে সৌদি সেনাদের রুখতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হাউথিদের সঙ্গে নিয়ে যুদ্ধ করছে বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট হাদি সমর্থিত বাহিনী। তারা সৌদি আরবে বড় ধরনের হামলার জন্য বিদ্রোহীদের প্রশিক্ষণ দিচ্ছে বলে দাবি হাউথি বিরোধীদের।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে সিরিয়ায় আগামী 27 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া যুদ্ধবিরতির প্রস্তাব 2 সপ্তাহের জন্য মেনে নিয়েছে সিরিয়ার প্রধান বিরোধী জোট উচ্চ মধ্যস্থতাকারী কমিটি এইচএনসি। যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়ে তা মেনে নিতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন বলে রাশিয়াকে আশ্বস্ত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এদিকে যুদ্ধবিরতির ফলে প্রেসিডেন্ট আসাদই লাভবান হবেন বলে মন্তব্য করেছেন তুর্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের সময়সীমা আর মাত্র 2 দিন বাকি, তবু থেমে নেই সংঘাত আর রক্তপাত। বুধবারও রাজধানী দামেস্কের নিকটবর্তী দারায়া অঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে আসাদ বিরোধী বিদ্রোহীদের প্রচণ্ড সংঘর্ষ হয়। অনলাইনে প্রকাশিত ছবিতে এদিন সেখানকার বেশ কয়েকটি সরকারি ভবন ও এর আশপাশের এলাকায় সরকারি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিদ্রোহীদেরকে মর্টার হামলা চালাতে দেখা যায়। এছাড়াও আলেপ্পো সহ দেশটির বিভিন্ন অঞ্চলে অব্যাহত ছিল রুশ বাহিনীর বিমান হামলাও। তবে যুদ্ধবিরতিকে সামনে রেখে গত 2 দিনে সিরিয়ায় বিমান হামলার তীব্রতা কিছুটা কমিয়ে আনা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রথমত, যেই অঞ্চলগুলোতে এরই মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সমঝোতা হয়েছে কিংবা সমঝোতার উদ্দেশ্যে আলোচনা চলছে, আপাতত ওই সকল এলাকায় এই মুহূর্তে কোনো বিমান হামলা চালানো হচ্ছে না। এদিকে শর্ত সাপেক্ষে আগামী 27 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওই যুদ্ধবিরতি 2 সপ্তাহের জন্য মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়ার প্রধান বিরোধী জোট উচ্চ মধ্যস্থতাকারী কমিটি এইচএনসি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে এবং যুদ্ধবিরতি চুক্তিতে সই করায় সবার আগে রাশিয়ার উচিত এর প্রতি শ্রদ্ধাশীল থাকা। সত্য বলতে কি, আমরা রাশিয়াকে কখনো বিশ্বাস করি না। যুদ্ধবিরতির শর্তগুলো তারা নিজেরাই আসলে কতটুকু মেনে চলবে সে বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে। সিরিয়া ইস্যুতে পশ্চিমা রাষ্ট্রগুলো সহ রাশিয়া এবং ইরান নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ঘোষিত যুদ্ধবিরতির ফলে প্রেসিডেন্ট আসাদ কিছুটা হলেও লাভবান হবে বলেও এ সময় জানান তিনি। আমরা এমন একটা যুদ্ধবিরতি চেয়েছিলাম যার ফলে আমাদের সিরীয় ভাইরা কিছুটা হলেও স্বস্তি পাবেন, কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই যুদ্ধবিরতির ফলে প্রেসিডেন্ট আসাদই আসলে বেশি লাভবান হবেন, যে কিনা নিজেই প্রায় 5 লাখ মানুষ হত্যার জন্য দায়ী। এদিকে সিরিয়ায় যুদ্ধবিরতি শুরুর পাশাপাশি অবশ্যই দেশটিতে সন্ত্রাসীদের অস্ত্র সহায়তা দেয়া বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এছাড়াও সিরিয়ার চলমান পরিস্থিতি কঠিন উল্লেখ করে যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্কাবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অন্যদিকে যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়ে তা মেনে নিতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন বলে রাশিয়াকে আশ্বস্ত করেছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এশিয়া কাপের খবর। আসরের দ্বিতীয় ম্যাচে আজ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি হবে সন্ধ্যা 7:30টায়। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে এশিয়া কাপের 5 বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তবে আরব আমিরাতকে মোটো হালকাভাবে দেখছে না লঙ্কানরা। আকিব জাভেদের শিষ্যদের বিপক্ষে নিজেদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে চান অধিনায়ক লাসিথ মালিঙ্গা। ইনজুরি কাটিয়ে তারকা পেসার লাসিথ মালিঙ্গা, অলরাউন্ডার অ্যাঞ্জেলা ম্যাথিউসের সঙ্গে স্পিনার রঙ্গনা হেরাত যোগ দেওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে লঙ্কানদের। এদিকে বাছাই পর্বের 3টি ম্যাচে অপরাজিত থেকে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা আরব আমিরাতের লক্ষ্য এ পর্বেও নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা। তবে ম্যাচের আগে মধ্যপ্রাচ্যের দলটির অনুশীলনের কথা থাকলেও বৃষ্টির কারণে তা বাতিল করা হয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। ইতিহাস গড়ার পথে এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16র প্রথম লেগে সিটিজেনরা 3-1 গোলে হারিয়েছে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভকে। তবে হোঁচট খেয়েছে সাবেক লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। নেদারল্যান্ডের ক্লাব পিএসভি আইনহোভেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে সিমিওনের শিষ্যরা। ইতিহাস গড়ার পথে ম্যাচের 15 মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে প্রথম লিড পায় পেল্লেগ্রিনির শিষ্যরা। চলতি মৌসুমে আর্জেন্টাইন তারকার এটি 19তম গোল। 40 মিনিটে সিলভার গোলে লিডটা দ্বিগুণ করে সফরকারী সিটিজেনরা। 58 মিনিটে মিডফিল্ডার ভিটালির গোলে উল্লাসে মাতায় স্বাগতিক 53,000 সমর্থক। 90 মিনিটে আবারও আইভোরিয়ান মিডফিল্ডার তোরের জাদুতে গোলুল্লাসে মাতে সিটিজেনরা। আর তাতেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ইউরোপা লিগের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় লেগে অক্সবার্গের মুখোমুখি হতে যাচ্ছে লিভারপুল। অ্যানফিল্ডে আজ বাংলাদেশ সময় রাত 12টায় শুরু হবে দু দলের ম্যাচটি।
অক্সবার্গের মাঠে এর আগের লেগে স্বাগতিকদের বিপক্ষে 0-0 ড্র করে লিভারপুল। এবার তাই ঘরের মাঠে কোনো গোল হজম না করার চেষ্টাই করবে অলরেডরা। সেই সঙ্গে বড় ব্যবধানে জয় তুলে নিতে চাইবে ইউর্গেন ক্লপের দল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে হারার আগ পর্যন্ত অ্যানফিল্ডে সব রকম প্রতিযোগিতায় শেষ 14 ম্যাচে জার্মানির প্রতিপক্ষের বিপক্ষে একটিতেও হারের স্বাদ পায়নি স্বাগতিকরা। ইনজুরির কারণে অ্যাডাম লালানা, মার্টিন স্কার্টেল, ডিজান লোভরেন, ড্যানি ইংস ও জো গোমেজকে ছাড়াই মাঠে নামবে লিভারপুল। তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে এই ম্যাচে জয় তুলে নিতে চাইবে অলরেডরা। প্রথমবারের মতো ইউরোপিয়ান লিগের শীর্ষ 16তে ওঠার স্বপ্ন দেখছে জার্মান ক্লাব অক্সবার্গ। দুপুরের সময়ে পড়ছে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পিলখানার নৃশংস হত্যাকাণ্ডে শহীদ সেনাদের স্মরণ। 7 বছরেও হত্যাকাণ্ডের বিচার না হয় হতাশা। 3 মাসের মধ্যেই আপিল শুনানি শেষ হওয়ার আশা। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলার অন্যতম আসামি বাচ্চু মিয়া গুলিতে নিহত। র‍্যাব বলছে বন্দুকযুদ্ধ, পিস্তল ও গুলিসহ আটক এক। 2016 সালের মধ্যে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা প্রধানমন্ত্রীর। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ। 1/11 বহু অপকর্মের সময় নীরব দর্শকের ভূমিকায় ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মন্তব্য তথ্যমন্ত্রীর। বললেন, বিচার হবে অবৈধ ক্ষমতা দখলকারীদের। এবং 7 খুন মামলার সাক্ষ্য গ্রহণের প্রথম দিনেই অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত আসামি সাবেক র‍্যাব কর্মকর্তা তারেক সাইদ। হাজির না থাকার ব্যাখ্যা চাইলেন আদালত। এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।